আজকে আমরা চলতরিৎ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়, আলোচনা শুরু করতে গেলে প্রথমে আমাদের আভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল এটা সম্বন্ধে জানতে হবে। তো তড়িৎচালক বল সম্বন্ধে আমরা আগের পর্বে আলোচনা করেছি। তো আমি আবারও বলছি যে কারণে তড়িৎ বর্তনের কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে কারণে কোনো তড়িৎ বর্তনের কোনো অংশে কী হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে কী হয়, বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাকেই আমরা কী বলে থাকি, তড়িৎচালক বল বলে থাকি। যেমন এটা একটা তড়িৎ কোষ, তো এই তড়িৎ কোষে কী হয়, এর মধ্যে তড়িৎ কোষ বলতে আমরা ব্যাটারিকে আমরা সাধারণত তড়িৎ কোষ তড়িৎ কোষই নাম, কিন্তু আমরা ব্যাটারি বলে থাকি। তো এর মধ্য দিয়ে তড়িৎ যাবে, অর্থাৎ এর মধ্যেকার রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর মধ্যেকার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর যার ফলে কী হয়, বিভব পার্থক্যের সৃষ্টি হয়। আর একেই বলা হয়েছে, যে কারণে সৃষ্টি হয় তাকে আমরা তড়িৎচালক বল বলে থাকি। আমরা তড়িৎচালক বল সম্বন্ধে আগে আলোচনা করেছি, তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করেছি। এবার কোষের আভ্যন্তরীণ রোধ নিয়ে আলোচনা করব। তো আভ্যন্তরীণ রোধ বলতে আমরা কি বুঝি? তড়িৎ কোষ মধ্যস্থ সক্রিয় পদার্থ, এর মধ্যে কী থাকে, তরল থাকে। এটা একটা তড়িৎ কোষ, ব্যাটারি, এর মধ্যে তরল থাকে, এর কিছুটা রোধ থাকে, যা কি করে, ওই কোষের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করে। যখন এর মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হয়, তখন কি করে, তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে তখন বাধা সৃষ্টি করে। এই বাধাকে কোষের আভ্যন্তরীণ রোধ আমরা বলে থাকি। এই বাধাকে আমরা বলে থাকি কি, কোষের আভ্যন্তরীণ রোধ। আর একে আর, ছোট হাতের আর অক্ষর দিয়ে আমরা সূচিত করি। এটা একটা তড়িৎ কোষ, আর এটা তড়িৎ কোষযুক্ত একটা বর্তনী। এটা হলো তড়িৎ কোষ ব্যাটারি, আর এটা হলো তড়িৎ কোষযুক্ত একটা বর্তনী। তো এতে আভ্যন্তরীণ রোধ থাকার জন্য একটি তড়িৎ কোষকে তড়িৎচালক বল এবং এর সঙ্গে শ্রেণীতে যুক্ত আভ্যন্তরীণ রোধ এর সমবায় হিসাবে ভাবা যায়। যেহেতু এর মধ্যে আভ্যন্তরীণ রোধ আছে, তাই আমরা কি করি, তড়িৎ কোষকে কী ভাবি, তড়িৎচালক বল ই এবং এর সঙ্গে একই কী সমবায়, শ্রেণী সমবায় মানে হলো ধরো এইটা একটা বাল্ব, তারপর এর সঙ্গে আরও একটা বাল্ব, এরকম পরপর যুক্ত, তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তো ধরে নিই যে ই তড়িৎচালক বল এবং আর রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে বড় হাতের আর রোধকের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। এটা তো ব্যাটারি। তো এর সঙ্গে কি করা হলো, একটা আর রোধকের সঙ্গে যুক্ত করা হলো। এটা একটা ধরো তড়িৎ কোষ, এর সঙ্গে আর রোধক যুক্ত করা হলো, যুক্ত করে কি তড়িৎ বর্তনী তৈরি করলো, যেখানে কে হলো কি, সুইচ। আর এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে সেটা হলো আই, তড়িৎ প্রবাহের মান হলো আই। এবারে তাহলে আমরা আই সমান আমরা কি বলতে পারি, যদি আই যদি তড়িৎ প্রবাহ হয়, ই যদি তড়িৎচালক বল হয়, আর যদি আভ্যন্তরীণ রোধ হয়, আর বড় হাতের আর যদি রোধক হয়, কে যদি চাবি হয়, তাহলে যতক্ষণ ওই সুইচটা যদি অন থাকে, সংযুক্ত থাকে, তাহলে কী হবে, এর মধ্য দিয়ে তড়িৎটা প্রবাহিত হবে। এটা ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে, এটা ধর্ম। তাহলে আমরা আই সমান কি বলতে পারি, তড়িৎ প্রবাহ মাত্রা সমান বলতে পারি, তড়িতের প্রবাহ মাত্রা সমান বলতে পারি যে বর্তনীর তড়িৎচালক বল
তড়িৎ চালক বল বাই কি বর্তনীর মোট রোধ, বর্তনীর মোট রোধ। ভালো করে বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা বর্তনীর তড়িৎচালক বলকে কি বলেছি? বর্তনীর তড়িৎচালক বলকে বলেছি ই, বলেছি কি ই। আর মোট রোধ এখানে ছোট হাতের আর এখানে বড় হাতের, এটা একটা রোধ, এটা একটা রোধ, দুটো। এটা হলো আভ্যন্তরীণ রোধ আর এটা হলো বহির্বর্তনীতে যুক্ত রোধ। এটা হলো তাহলে আর প্লাস আর। তাহলে আই সমান আমরা কি পেলাম? আই সমান পেলাম ই বাই বড় আর প্লাস ছোট আর। আইয়ের নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে ই সমান আমরা লিখতে পারি বড় হাতের আই আর প্লাস বড় হাতের আই ছোট হাতের আর। এবারে এই যে এই আই আর, এটা হলো কোষ্ঠীর প্রান্তীয় বিভব প্রভেদ। এই আই আর কি? বড় হাতের আই আর হলো কোষ্ঠীর প্রান্তীয় বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ। আবার একে আমরা কি ধরে থাকি? বড় হাতের ভিও ধরে থাকি। তাহলে এটাকে আবার কি বলতে পারি? সমান সমান বলতে পারি কি, যে বহিরোধ, এই যে আমি বাইরে যে রোধটা যুক্ত করেছিলাম বহিরোধ, এই যে বহিরোধ কি আর এর মধ্য দিয়ে, আর এর মধ্য দিয়ে বহিরোধ আর এর মধ্য দিয়ে একক ধনাত্মক আধানকে ওই ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে, একক ধনাত্মক আধানকে এই ধনাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক সাইড থেকে কি কোন দিক দিয়ে যাবে? ঋণাত্মক তড়িৎদ্বারে পৌঁছবে। নিয়ে যেতে যে কার্য তাকে বোঝায়। তাহলে কী হয়? বহিরোধ আর এর মধ্য দিয়ে ভি সমান কি? ওই বহিরোধ আর এর মধ্য দিয়ে একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে কৃতকার্য। ভালো করে বুঝতে হবে অংশটা, এরপরে সহজ হয়ে যাবে। তাহলে একক ধনাত্মক আধানকে পজিটিভ তড়িৎদ্বার থেকে কোন দিকে নিয়ে যেতে হবে? নেগেটিভ তড়িৎদ্বারের দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটাকে আমরা কি বলে থাকি? বড় হাতের ভি বলে থাকি। কি বলে থাকি? বড় হাতের ভি বা আইআর বলে থাকি। ঠিক একই রকমভাবেই আমরা বড় হাতের আই ছোট হাতের আর, এটাকে আমরা কি বলতে পারি? ছোট হাতের ভি বলতে পারি। সেই একই কথা, এটা হবে তড়িৎ কোষের অভ্যন্তরে পজিটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে যেতে, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যেতে কৃতকার্য, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য। তাহলে এই ছোট হাতের ভিকে আমরা কি বলি? ছোট হাতের ভিকে বলি যে তড়িৎ কোষের অভ্যন্তরে একক ধনাত্মক অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে, ভুল বলেছি, একটুখানি সংশোধন করে নিতে হবে। ঋণাত্মক তড়িৎদ্বার থেকে
ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে ধনাত্মক তড়িৎদ্বারে একক আধান কে নিয়ে যেতে কৃতকার্য। কথাটা বোঝার চেষ্টা করো। এটা ঋণাত্মক পার্ট, এটা হলো ধনাত্মক সাইড। এই ঋণাত্মক তড়িৎকোষের মধ্যে ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে যাবে, আর বর্তনীর মধ্য দিয়ে ধনাত্মক সাইড দিক থেকে ঋণাত্মক দিকে যাবে। এই দুটো পার্ট। তাহলে এক্ষেত্রে কৃতকার্য হলো আমরা বলি বড় হাতের আই আর এক্ষেত্রে কৃতকার্য বলি বড় হাতের আই ছোট হাতের আর। তাহলে আমরা এখানে এই ই সমান লিখতে পারি, এটাকে লিখতে পারি বড় ভি আর এটাকে লিখতে পারি ছোট ভি। এবারে এই বড় ভি প্লাস ছোট ভি সমান লিখতে পারি ই, আবার বড় ভি সমান ই মাইনাস ছোট ভি, ই মাইনাস ছোট ভি, হ্যাঁ ই মাইনাস ছোট ভি। এবারে এই ই মাইনাস ছোট ভি মানে বড় হাতের আই ছোট হাতের আর, বড় হাতের আই এই যে ছোট হাতের আর, ছোট ভি মানে ছোট হাতের ভি, বড় হাতের আই ছোট হাতের আর। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ই মাইনাস বড় হাতের ভি সমান লিখতে পারি হলো ছোট ভি সমান লিখতে পারি কি বড় হাতের আই ছোট হাতের আর। এই যে ই মাইনাস ভি একে আমরা নষ্ট ভোল্ট বলে থাকি। এই ই মাইনাস ভিকে আমরা কি বলি? ই মাইনাস ভি বড় হাতের ভিকে নষ্ট ভোল্ট বলে থাকি। কারণ আভ্যন্তরীণ রোধের কারণে সংযুক্ত বর্তনীতে তড়িৎকোষের তড়িৎদ্বারদ্বয়ের বিভব প্রভেদ ই মাইনাস বড় হাতের ভি সমান কী হয়? বড় হাতের আই ছোটো হাতের আর এর পরিমাণ কী হয়? হ্রাস পায়। তো এক্ষেত্রে মুক্ত বর্তনী যদি হয়, অর্থাৎ এখানে যদি ধরো এখানে যদি এই হচ্ছে ইয়েটা সংযুক্ত না থাকে, চাবিটা যদি সংযুক্ত না থাকে, আমরা সুইচটা যদি সংযুক্ত না করি, তাহলে কেউ মুক্ত হয়ে যাবে, খোলা থাকবে। তাহলে এক্ষেত্রে মুক্ত বর্তনীর ক্ষেত্রে কী হয়? বড় হাতের আর এর মান ইনফিনিটিভ হয়, বড় হাতের আর এর মান ইনফিনিটিভ হয়। অর্থাৎ কোনো তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদ করলে বা বর্তনীটির চাবি খোলা থাকলে কী হয়? সেই বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এক্ষেত্রে বলা হয় বর্তনীটি মুক্ত অবস্থায় আছে। তো আমরা তাহলে সেক্ষেত্রে আমরা ওই তড়িৎচালক বলের সংজ্ঞা কী বলতে পারি? বর্তনীতে তড়িৎকোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি কোষের তড়িৎচালক বল। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, তড়িৎচালক বলের সংজ্ঞা অন্যভাবে বলতে পারি যে বর্তনীতে তড়িৎকোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য কোনো সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি কোষের তড়িৎচালক বল। আচ্ছা, এই পার্টটা গেল। এরপরে আমরা দেখি যে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধের কীরূপ নির্ভরশীলতা। তো এটা করতে গেলে ছবি দেখে বুঝতে হবে। দেখো, দৈর্ঘ্যের উপর কী নির্ভরশীলতা? রোধের নির্ভরশীলতা। দেখো, দুটো একই রকম মোটা তার, অর্থাৎ প্রস্থচ্ছেদ একই, উপাদান, উষ্ণতা, প্রস্থচ্ছেদ এই তিনটে যদি অপরিবর্তিত থাকে, উপাদান, উষ্ণতা, প্রস্থচ্ছেদ তিনটেই যদি অপরিবর্তিত থাকে, তাহলে
উপাদান, উষ্ণতা এবং প্রস্থচ্ছেদ তিনটে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কি দেখতে পাবো যে যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি, যার দৈর্ঘ্য কম তার রোধ কম। যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি, আর যার দৈর্ঘ্য কম তার রোধ কম। রোধ মানে বাধা কম। অর্থাৎ এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যতটা হবে এর মধ্যে দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে। বাধা কম মানে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আর বাধা বেশি মানে কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। দেখো এটাতে একই কথা, উপাদান, উষ্ণতা এবং প্রস্থচ্ছেদ। এবার দৈর্ঘ্য, উপাদান, উষ্ণতা আর দৈর্ঘ্য, এই তিনটে যদি না বদল হয়, অপরিবর্তিত থাকে, তাহলে উপাদান, উষ্ণতা এবং দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। অর্থাৎ এই যে সরু আর মোটা যদি বলি, প্রস্থচ্ছেদ মানে যার প্রস্থচ্ছেদ কম অর্থাৎ সরু তার, আর যার প্রস্থচ্ছেদ বেশি সে মোটা তার। দৈর্ঘ্য দুটোই সমান, কিন্তু একটা সরু তার একটা মোটা তার। যে তার সরু অর্থাৎ যার প্রস্থচ্ছেদ কম তার রোধ বেশি, আর যার প্রস্থচ্ছেদ বেশি তার রোধ কম। তাহলে প্রস্থচ্ছেদ কমলে কী হবে? প্রস্থচ্ছেদ কমলে রোধ কী হবে? বাড়বে, যদি এই তিনটে অপরিবর্তিত থাকে। আর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। বোঝা গেল? এটা সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, বুঝতে খুবই সুবিধা। এরপরে আমরা রোধাঙ্ক বলতে কি বুঝি তাহলে? রোধাঙ্ক হলো একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত। একক দৈর্ঘ্য ধরো এটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার লম্বা, 1 সেন্টিমিটার লম্বা আর 1 সেন্টিমিটার দৈর্ঘ্যও যতটা, প্রস্থচ্ছেদের ততটা। এটাও যদি 1 সেন্টিমিটার হয়, এটাও যদি 1 সেন্টিমিটার হয়, এই পার্টটা মনে করো নেই। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলা হয়। একক দৈর্ঘ্য কি বললাম? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত পরিবাহীর রোধকে কি বলা হয়? পরিবাহীটির রোধাঙ্ক বলা হয়। রোধাঙ্কের আবার একক আছে। রোধাঙ্কের এসআই একক হলো ও হচ্ছে ওহম মিটার, ঠিক করে লিখতে হবে। আর সিরিয়াস একক ওহম সেমি, এইভাবেই লিখতে হবে। ওহম মিটার আর একটা হলো ওহম সেমি। এরপরে আসছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের যে অনন্যক, ধরো এখানে রোধাঙ্ক হলো, আমি এটাকে রো বলছি, এমন ঠিক চিহ্ন, রোধাঙ্ককে রো বলছি, আর এটাকে যথাসম্ভব সিগমা বা ইটা। অর্থাৎ রোধাঙ্কের যে অনন্যক, রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে।
পরিবাহিতাঙ্ক বলে। অর্থাৎ পরিবাহিতাঙ্ক সমান পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক। 1/রোধাঙ্ক মনে রাখতে হবে এটা, 1/রোধাঙ্ক। রোধাঙ্কের পরিবাহিতাঙ্কের সিরিজ একক আছে। পরিবাহিতাঙ্কের সিরিজ একক মো পার সেমি। কী হবে? মো পার সেমি। আর এসআই একক কী হবে? মো পার মিটার। মো পার মিটার। মো পার মিটার। একটা হলো সিরিজ একক হলো মো পার সেমি, আর এসআই একক হলো মো পার মিটার। এবারে আমরা পরিবাহী অন্তরক সম্বন্ধে কিছু পড়ব। পরিবাহী বলতে আমরা আগে বলেছি যারা তড়িৎ পরিবহন করে তারাই পরিবাহী, আর যারা তড়িৎ পরিবহন করে না তাদেরকে অন্তরক পদার্থ বলা হয়। তো পরিবাহীর মধ্যে আমরা যেমন জানি হলো লোহা, তামা, সোনা, রূপো, এগুলো সবই পরিবাহী, অ্যালুমিনিয়াম। কিন্তু অন্তরক হলো কাঠ, কাঁচ, রবার, এরা সবাই কি? অপরিবাহী। যারা তড়িৎ পরিবহন করে তাদের সুপরিবাহী বা পরিবাহী বলা হয়, আর যারা তড়িৎ পরিবহন করে না তাদেরকে কী বলা হয়? অন্তরক পদার্থ বলা হয়। এবারে আমরা সকলে দেখেছি যে হিটারে, বৈদ্যুতিক হিটার যাতে রান্না করা হয়, বর্তমানে তো আর রান্না করা হয় না, গ্যাসে রান্না করে মানুষ বেশিরভাগ। তো হিটারে, বৈদ্যুতিক চুল্লিগুলোতে হিটার ব্যবহার করা হয়। তো হিটারে তড়িৎ পরিবাহী হিসাবে একটা তার ব্যবহার করা হয় যার নাম নাইক্রোম। তো এখানে হলো নাইক্রোম তার তো একটা পরিবাহী। তো কেন ব্যবহার করা হয়? নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় এবং সেটা কি উপাদানের তৈরি? হিটারে ব্যবহার করা হয় যে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? কারণ এটা উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্কযুক্ত। উচ্চ রোধ, বাধাও বেশি দেয় এবং গলনাঙ্কও বেশি উষ্ণতায় গলে। আর এটা কী দিয়ে তৈরি? লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। লোহা, নিকেল, ক্রোমিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। আর এতে অন্তরক পদার্থ হিসাবে যাতে তড়িৎ পরিবহন না হয়, হাত দিলে যাতে শক না লাগে, সেই কারণে ফায়ার ক্লে ব্যবহার করা হয়। তাহলে ফায়ার ক্লে কিন্তু একটা অন্তরক পদার্থ। ফায়ার ক্লে সেটাও কিন্তু একটা অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ। আচ্ছা, এছাড়া আমরা বাড়িতে যে ফিউজ তার ব্যবহার করি, সেই ফিউজ তার কি? প্রশ্ন হতে পারে ফিউজ তার কি? তাহলে ফিউজ তার টিন ও সীসার তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কের সরু পরিবাহী তার। কি বললাম? ফিউজ তার কি? টিন ও সীসার তৈরি। কী দিয়ে তৈরি? টিন প্লাস সীসা। টিন প্লাস সীসা। আচ্ছা, এর কেন ব্যবহার করা হয়? কারণ এটা উচ্চ রোধ আর কি? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট সরু তার। তার প্রশ্ন হতে পারে যে কেন ফিউজ তার ব্যবহার করা হয়, বা কেন ফিউজ তার ব্যবহার করা হয়? কারণ ফিউজ তারের রোধ বেশি, নিম্ন গলনাঙ্কযুক্ত হওয়ায় যখন ওই ফিউজ তারের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করে তখন উষ্ণতা বেড়ে যায়। অর্থাৎ একটু উষ্ণতা বাড়লে কী হয়? ফিউজ তার গলে যায়, আর গলে গিয়ে বাড়ির যে বৈদ্যুতিক ব্যবস্থা সেই সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়, আর যার জন্য তড়িৎ প্রবাহিত হয় না, আর বাড়ির যে সকল যন্ত্রপাতি আছে সেগুলো সব রক্ষা পায়। অন্তরক হিসেবে চীনামাটির হোল্ডার ব্যবহার করা হয়। সবটাই বোঝার জিনিস। আচ্ছা, মনে রাখতে হবে কথাগুলো, পাঠ্য বইটাকে অনুসরণ করতে হবে।
এরপরে আমরা উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহীর রোধাঙ্কের যে পরিবর্তন সেই সম্বন্ধে আমরা একটু পড়ব। এই স্ট্রাকচারগুলো কি হয়, যেমন অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক হঠাৎ কমে যায়, এটা একটা লেখচিত্র পড়তে হবে। কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে আস্তে আস্তে রোধাঙ্ক বাড়ে, উষ্ণতা বাড়বে রোধাঙ্ক বাড়বে। আর অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয়, হঠাৎ করে উষ্ণতা যে বাড়বে, হঠাৎ করে রোধাঙ্ক বেড়ে যাবে, হঠাৎ করে রোধাঙ্ক বেড়ে যায়, এইরূপ লেখচিত্র তৈরি হয়। তো অর্ধপরিবাহী বলতে আমরা জার্মেনিয়াম, সিলিকন এগুলোকে বুঝি। অর্ধপরিবাহী বলতে জার্মেনিয়াম, সিলিকন। আর অতি পরিবাহী বলতে আমরা পারদকে বুঝতে পারি। পারদ একটা অতি পরিবাহী। পারদ আরও রয়েছে মনে হয় সেলেনিয়াম ইত্যাদি। তো এগুলো পড়তে হবে, ভালো করে বোঝার চেষ্টা করলে। কি বললাম আবার, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক দ্রুত হারে কমে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়তে থাকে। ধাতব পদার্থের ক্ষেত্রে, এটা অর্ধপরিবাহের ক্ষেত্রে। ধাতব বলতে সোনা, রূপ, লোহা এগুলো। আর অতি পরিবাহের ক্ষেত্রে কী হয়, হঠাৎ করে উষ্ণতা বাড়ার সঙ্গে হঠাৎ করে রোধাঙ্ক বৃদ্ধি পায়। বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে কি হয়, চাপ বাড়লে রোধ কমে। আবার বিস্মথ ধাতু চৌম্বক ক্ষেত্রে রেখে তীব্রতা যদি বাড়ালে রোধ বেড়ে যায়। সেলেনিয়াম ধাতু উপর আলোর তীব্রতা যদি বাড়ে, তাহলে রোধ কী হয়, হ্রাস পায়। এগুলো মনে রাখার বিষয়, মনে রাখবেন। এর পরের ভিডিওতে আমরা রোধের সমবায়, তারপরে জুলের সূত্র এই সম্বন্ধে শিখব।